সুলেমান একবার এক চোখের দিকে দেখল, দ্বিতীয়বার সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, উনি এমনভাবে আপনাকে দেখছিল যেন ওনার মেয়ের জন্য আপনাকে পছন্দ হয়েছে। অদ্ভুত লোক। অদ্ভুত কর্মকাণ্ড যারা করে বেড়ায় তাদের চালচলনও অদ্ভুতই হয়। অদ্ভুত কর্মকাণ্ড মানে? সুলেমান কিঞ্চিত অবাক চোখে জিজ্ঞাসা করলো। সেসব জেনে তোর লাভ কি? বাদ দে। বদ্র, হাবলু, লাল মিয়া ওরা কোথায়? ওরা সেই সকালে খেতে আসছে, কাজ করছে, আমি বেজা পোশাক বদলে আসছি বলে সুফিয়ান ঘরের ভিতরে প্রবেশ করলো। সুলেমান রাঙ্গার কাছে দাঁড়িয়ে আছে, একটু পরপর গাড় উঁচু করে ক্ষেতের দিকে দেখছে। বদ্র, হাবলু, লাল মিয়া কাজ করছে। সুলেমান ক্ষেতের দিকে গেল। আইলের উপর দাঁড়িয়ে লুঙ্গিটা বাজ করতে করতে ওদের তিনজনকে লক্ষ্য করে বলল, তোরা এদিকে আয়, কথা আছে। বদ্র হাতে বীজ, হাবলুর হাতে কোদাল, লাল মিয়ার হাত থেকে জলের কলসি রেখে সুলেমানের কাছে উপস্থিত হয়। বদ্র, হাবলুও আসলো। লাল মিয়া লুঙ্গির কাছা দিতে দিতে বলল, তরে যে কাজটা দিয়েছি পারছস সম্পূর্ণ করতে? সুলেমান নত চোখে বলল, সুফিয়ান আমাদের তো ভালো পথে আনতে চাইছে, চুরি ডাকাতি ছেড়ে হালাল কাজে উৎসাহিত করছে। উনি তো খারাপ কিছু করছে না, তাহলে ওনাকে শুধু শুধু মারার দরকারটা কি? লাল মিয়া ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, দূর, কিসের ভালো কাজ? এসব ক্ষেত খামারে কাজ করে কয় টাকা পাই? এতদিন চুরি করলে মেলা টাকা আয় করতে পারতাম। উনি আমাদের ভয় দেখাইয়ে রাখছে। এদিক সেদিক করলে জমিদারের কাছে বিচার দেবে, তার আগে ওনার বিচার আমরা করে ফেলি, চল। বদ্র আপত্তি কণ্ঠে বলল, দেখ, উনি তো আমাদের সাথে খারাপ কিছু করছে না, শুধু শুধু ওনাকে মারবি কেন? দরকার হয় আমরা তাকে বলি আমরা আর কৃষিকাজ করব না। লাল মিয়া বলল, তোর কি মনে হয় তুই এত সহজে ওনার থেকে পার পাবি? উনি এত সহজে আমাদের ছাড়বে না, আমাদের ব্যবহার করছে, তোরা এখনো এসব বুঝলি না। হাবলু বলল, আমারও এটাই মনে হয়, উনি আমাদের ব্যবহার করছে, আমাদের দিয়ে ওনার কাজ হাসিল করছে। এখন যদি আমরা বলি আপনার কাজ করব না, তবে উনি জমিদার বাবুর কাছে নালিশ করবে। জমিদার এর ছেলেরা আমাদের কি হাল করবে তা উপরওয়ালা ভালো জানে। লাল মিয়া পানের পিক ফেললো ধান ক্ষেতের মধ্যে, বলল, জমিদারের ছেলেরা আমাদের ধরতে পারলে আস্ত রাখবে না। আর ওই সুফিয়ানকে বিশ্বাস নাই, আমাদের কথা যখন তখন বলে দিতে পারে। সে বলে দেওয়ার আগেই আমরা ওর জানটা কেড়ে নেই, ব্যাস, আর কোনো ঝুঁকি থাকবে না। সুলেমান বড্ড দ্বিধায় পড়ল, গম্ভীর মুখে বলল, আমার মনটা সায় দিচ্ছে না। সুফিয়ান বড্ড চালাক আছে, মনে হয় না এত সহজে কিছু করা যাবে। শোন, কোনো কাজই সহজ না, ঝুঁকি জীবনে নিতেই হয়, অন্তত ভালো থাকার জন্য। লাল মিয়া বলল, কাউকে জানে মেরে কেউ ভালো থাকে না। সুলেমান কথাটা বলতেই জ্বরের গতিতে এসে লাল মিয়া ওর কলার চেপে ধরল, বলল, তুই কাজটা করবি কি না বল, ভেবে দেখ, চুরি ডাকাতি করে কত টাকা আয় করতাম, আর এখন? সুলেমান বলল, কিন্তু এই কাজ কিভাবে করব? বদ্রু ফিসফিসিয়ে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। সুফিয়ানের দাড়ি বড় হয়েছে বলবি, তুই একটা পাত্রে জল নিয়ে তার মুখখানা নিজেকে দেখাতে বলে বলবি আপনার সূর্য দরকার, এই বলে তাকে মাটিতে বসতে বলবি। তুই দাড়ি কামানোর কথা বলে ছুরিটা গলায় কাছে নিবি, তখন এক টানে তার গলা কেটে দিবি, পারবি না? সুলেমানের মুখে শীতল ভাব এনে বলল, আচ্ছা। সুলেমান ছুরিটা লুঙ্গির বাজে রেখে সুফিয়ানের বাড়ির দিকে হাঁটলো। সুফিয়ান বেশ অনেকক্ষণ হয় ঘরের ভেতরে প্রবেশ করেছে, এখনো বাইরে বের হয়নি। রাঙ্গা হেসে ধ্বনি তুলল, যেন ও বিপদের আশঙ্কা পেয়েছে। সুলেমান রাঙ্গার শরীরে হাত দিলে রাঙ্গা ছিটকে ওকে এক লাথি মেরে ফেলে দিল। সুলেমান দূরে গিয়ে পরে মৃদু আওয়াজ তুলল। রাঙ্গা পুনরায় ধ্বনি তুলল, সুলেমান সুফিয়ানকে খুন করতে এসেছে। রাঙ্গা যেন আগেই টের পেয়েছে ও ওর বাসাতে সুফিয়ানকে সতর্ক করছে, কিন্তু তা পরিপূর্ণ স্পষ্ট নয়। সুফিয়ান ঘর থেকে বেরিয়ে আসে, সুলেমানকে মাটিতে পড়ে থাকতে দেখে বলল, তুই মাটিতে লুটিয়ে পড়ে আছিস কেন? আপনার রাঙ্গা আমাকে লাথি মারছে, নিশ্চয়ই ওর শরীরে তুই আদর নয় বরং অন্য কিছু ইঙ্গিত হাত রেখেছিস। ওর রাগ উঠেছে আর ও লাথি মেরেছে। অন্য কিছুর ইঙ্গিতে হাত রাখা যায়? সুলেমান মাটি থেকে উঠে দাঁড়ালো। রাখা যায়। সুফিয়ান রাঙ্গাকে আদর করে দিচ্ছে, ও বারবার দনে তুলছে। সুলেমান তাকে হত্যা করতে এসেছে, সুফিয়ানকে বুঝাতে চাইছে, কিন্তু পারছে না। সুফিয়ানও ওকে আদর করলে এক পর্যায়ে রাঙ্গা শান্ত হয়ে যায়। সুফিয়ানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, চুলগুলো আর বড় নেই, বাবরি চুলগুলো কেটে ছোট্ট করে ফেলেছে, এতে যেন তার সৌন্দর্য আরো বেড়ে গেছে। সুলেমান সুফিয়ানকে দেখে বলল,
আপনি সবসময় সাদা রঙের পাঞ্জাবি পরেন কেন? আমায় সাদা রঙের পাঞ্জাবিতে সুন্দর দেখায়। আমার মা বলেছে। আমার দাদাও সাদা রং পছন্দ করতেন। আমারও সাদা রং বেশ পছন্দ। আপনার মা ঠিকই বলেছে। আপনাকে সাদা রঙে সুন্দর দেখায়। চুলগুলো ছোট্ট করলেন যে? কেন, সুন্দর লাগছে না? জমিদার জমিদার লাগছে। সুলেমান হাতে ব্যথা পেয়েছে। কোনোই ছাল উঠেছে হালকা। ক্ষত স্থানটা দেখতে দেখতে বলল, কোথাও যাচ্ছেন? তালুকদার বাড়িতে যাব, আদিবের সাথে দেখা করতে। আদিবের সাথে না অন্য কারোর সাথে? সুলেমান মাথা নত করে বলল। সুফিয়ান সুলেমানের সম্মুখে এসে বলল, অন্য কি কারণ হতে পারে? সুলেমান দৃষ্টি এলোমেলো করে বলল, আপনার হবু বউয়ের কথা বলছিলাম। একসাথে দুটো কাজই সেরে আসবো। দুটো কাজ সেরে আসবেন মানে? সুলেমান চোখ তুলে প্রশ্ন করল। সেসব আমি তোকে বলবো না। যা, আজ ওদের সাথে খেতে কাজে লেগে পড়। যত দ্রুত কাজ শেষ হবে তদের জন্যই ভালো। বলে সুফিয়ান যেতেই সুলেমান পথে বাধা হয়ে দাঁড়িয়ে বলল, এইভাবে যাবেন? আপনার দাড়ি গোঁফ বড় হয়ে আছে। সূর্যকে দরকার। সুফিয়ান দৃঢ়তার সাথে সুফিয়ান দৃঢ়তার চোখে দাড়িতে হাত বুলালো। ঘরের ভিতরে ঢুকে একটা পাত্রে জল নিয়ে নিজেকে দেখলো। এরপর সুলেমানকে বলল, এখন পর্যন্ত দাড়ি গোঁফ ঠিকই আছে। পরে আমি ঠিক করে নেব। না, ঠিক নাই। আগামীকাল আমি ঠিক করে দেব। তুই কি নাপিত? সুলেমান ভেবে বলল, এসব কাজে আলাদা উপাধি লাগে না। দাড়ি গোঁফ কাটা সহজ কাজ। আচ্ছা, আগামীকাল কেটে দিস। বলেই সুফিয়ান তালুকদার বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে এক চোখা ব্যক্তি সুফিয়ানকে তীক্ষ্ণ নজরে দেখলো। বদ্রু হাবলু লাল মিয়া দেখলো সুফিয়ান সুস্থ সবল অবস্থায় হেঁটে যাচ্ছে। সুলেমানকে ইশারায় ডাকলো ওরা। লাল মিয়া ওকে জিজ্ঞেস করলো, এ কি, কাজ সম্পন্ন করলি না কেন? তাকে সুস্থ সবল দেখতে চাই নাই, তার গলাটা কেটে ফেলতে বলেছি। আমিও এটাই চাইছিলাম, কিন্তু সে আগে থেকেই তৈরি হয়ে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বলেছে আগামীকাল করতে। আগামীকাল কাজ হয়ে যাবে? আগামীকাল কাজ না হলে কিন্তু তোর গলাটা আমি কেটে দেব, বলল লাল মিয়া। সকাল 8টা নাগাদ তালুকদার বাড়ির রং যেন পাল্টে গিয়েছে। সূর্যের আলো পড়েছে বাড়ির ছাদে। রেলিং এর ফাঁক থেকে রোদের কড়া ঝিলিক পড়েছে উঠোনে। বেশ কজন দাসীরা কাজ করছে। খামার থেকে গরুর ঘন্টার টুংটাং শব্দ আসছে। গোরাশালা থেকে বেশ কয়েকবার গোরার আওয়াজ ভেসে আসছে। বাড়ির মূল ফটকে দুজন পাহারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হতাশ ভঙ্গিতে কথা বলছে। বিষয়টি লক্ষ্য করেছে জেবুন্নেসা বারান্দা থেকে। তার দৃষ্টিশক্তি বরাবরই কঠিন। কেউ চুপিসারে কথা বললে তিনি ধরে নেন, এই বোধহয় গোপনে কিছু হয়ে যাচ্ছে, এমন কিছু যা তার থেকে লুকানো হচ্ছে। সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আড়ি পেতে কথা শোনে, তথ্য সংগ্রহ করে, যা মোটেই কাম্য নয়। আজ সে বাড়ির মূল ফটকের বাইরে দাঁড়ানো লোক দুটোকে দূর থেকে দেখছে। রশিদ ঘুম থেকে উঠেছে 1/2 ঘন্টার মতো হয়। মুখ হাত ধুয়ে ছড়ি হাতে বৈঠকখানায় আসে। সকাল হলে কুদ্দুস তার ঘরে 1 কাপ চা নিয়ে যায়। আজ যায়নি। রশিদ লম্বা কণ্ঠে কুদ্দুসকে কালু বলে ডাক দিতেই মনে পড়ে গতকাল রাতে ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। নিশ্চয়ই ও চলে গেছে। সকাল থেকে একবারও ওর দেখা মেলেনি। রশিদ ছুরি ঠুকতে ঠুকতে কুদ্দুসের ঘরের দিকে হাঁটলো। ওর ঘরের ভিতর প্রবেশ করতে একটু সময় নিল। যদি কুদ্দুস ঘরের ভিতরে গাপটি মেরে বসে থাকে, তাহলে সে হেরে যাবে। কুদ্দুস জিতে যাবে, তাকে রশিদ খুঁজছে বলে। কিছুক্ষণ সময় নিয়ে কুদ্দুসের ঘরে ঢুকলো। বেশ পরিপাটি ও সাজানো ঘর। রশিদ এক স্থানে দাঁড়িয়ে চারদিকে দেখলো। কুদ্দুস কোথাও নেই। সে হেঁটে হেঁটে ঘরের চারপাশে দেখলো। না, কোথাও নেই ও। রশিদের বড্ড খারাপ লাগছে এখন। কুদ্দুস চলে গেছে তো কি হয়েছে? ওর মতো হাজার জনকে তার সেবা করার জন্য দাঁড় করিয়ে দেওয়া সম্ভব। সে চাইছে না মন খারাপ করতে, তবুও মনটা যেন উদাসীন হয়ে গেল। ওর শোয়ার খাটের উপর বসলো, বাবলেশহীন ভাবে বলল, কালু, তুই আমারে সত্যিই ফেলে রেখে গেলি? আমি তো তোকে একটু বকাঝকাই করতাম, তাই বলে ছেড়ে চলে যাবি? রশিদ থেমে যায়। রূপার ছড়িটা মাটিতে বারবার ঠুকছে। এদিক ওদিক তাকাতেই দেখলো কুদ্দুসের বালিশের নিচে সাদা পৃষ্ঠার মতো কিছু একটা। রশিদ বলিষ্ঠ হাতে পৃষ্ঠাটা বের করে বাজ খুললো। চিঠিটা দেখলো। নিশ্চয় কুদ্দুস লিখেছে। কুদ্দুস অল্প স্বল্প পড়াশোনা শিখেছে, লিখতেও শিখেছিল। রশিদ শুদ্ধ ভাষা কথা বলাও শিখিয়েছিল। কুদ্দুস লেখালেখি শেখার পর এই প্রথম বোধ হয়ে লিখেছে। রশিদ ছুরিটা পাশে রেখে পড়তে শুরু করলো। প্রিয় সর্দার, আমি চলে যাচ্ছি। আর কখনো আপনার চোখের সামনে আসব না। আমি চলে গেলেও বা আপনার কি? আমার মতো হাজার টাকা লো আপনি জোগাড় করে নিতে পারবেন।
কিন্তু মনে রাখবেন, আমার মতো কাউকে পাবেন না। এই দুনিয়াতে বিশ্বস্ত কাউকে পাওয়া কঠিন, কিন্তু সেই কঠিনের মধ্যে আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আপনার সেবা আমি টাকার জন্য না, মন থেকেই করতাম। কিন্তু প্রতিবারই আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চেয়েছেন। একটু হলেই আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আজ আমি আপনার কথা রেখেছি। সত্যি সত্যি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন। আপনার শরীরের যত্ন নেবেন। নতুন যে আমার জায়গাটা দখল করবে তাকে আপনার ভালো মন্দ সম্পর্কে বুঝিয়ে দিবেন। আর হ্যাঁ, আমি আপনাকে বাবার মতো ভালোবাসতাম। ইতি আপনার কালু। রশিদ চিঠিটা পড়ে কেঁদে উঠল। চোখের কোণে জল জমেছে, না চাইতেও জল গাল বেয়ে পড়ছে। সারাদিন কুদ্দুসের সাথে কত হাসি ঠাট্টা করত। তার রাগের মাঝে লুকিয়ে ছিল ভালোবাসা, যা কুদ্দুস উপলব্ধি করতে পারেনি। কুদ্দুসকে সে নিজের সন্তানের মতোই দেখত, স্নেহ করত, কিন্তু তা একমাত্র রাগ এবং বকাঝকার মধ্যে প্রকাশ করত। রশিদ হাত দিয়ে জল মুছে ফেলল চোখের। চিঠিটা হাতের মুঠোয় রেখে কুদ্দুসের ঘর থেকে বেরিয়ে যায়। চোখের জল মুছে স্বাভাবিক ভঙ্গিতে বৈঠকখানায় বসলো। না চাইতেও একটা গভীর শ্বাস ফেলল। তখন তার সামনে চা হাজির হয়। খানিকক্ষণের জন্য ভেবেছিল কুদ্দুস, কিন্তু না, অন্য কেউ। রশিদ চায়ের কাপের দিকে তাকিয়ে বলল, চা হাতে দাঁড়িয়ে শফিক বলল, বাবু চা নেন। আমার চা চাই না, আজকের পরে আমার চোখের সামনে আর আসবি না। এইটা কেমন কথা? কুদ্দুস বাড়ি ছাইরা চইলা গেছে, অহন আমারই আপনার দেখভাল করতে হইব। রশিদ বিরক্ত স্বরে বলল, বললাম তো সরে যা আমার চোখের সামনে থেকে। দ্বিতীয়বার মুখে বলবো না, লাথি মেরে সরিয়ে দেব। শফিক চলে যায়। রশিদের মনটা উদাসীন লাগছে। কুদ্দুস নেই। সত্যি সত্যি তাকে ছেড়ে চলে যাবে সে ভাবতেও পারেনি। তার উদাস মনের ভাগীদার হতে যেন জীবন্যাসা উপস্থিত হলো। রশিদের সামনে বসলো, মুখে একগাদা পান। রশিদকে নির্বাক দেখে বলল, কি হয়েছে ভাই? মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। বাকিরা কোথায়? রশিদ প্রসঙ্গ পাল্টাতে চাইল, বাকিদের কথা বাদ দে, আমার প্রশ্নের জবাব দে। ওই দিন মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়েছে, সেই সব নিয়ে ভেবে দেখেছিস? আমি আজ আমি জানতে পেরেছি গ্রামে হট্টগোল শুরু হয়েছে। তোর কাছে অভিযোগ নিয়ে আসলো বলে। একটা না, দুটো না, 15টা বাচ্চা গায়েব। চিন্তার বিষয়। আমি সময় করে দারোগার সাথে কথা বলবো। তুই এসব নিয়ে ভাবিস না। দে একটা পান খাই। জেবুন্নেসা পান এগিয়ে দিতে দিতে বলল, 15টা বাচ্চা গায়েব। এটা কোনো সাধারণ বিষয় না, যত দ্রুত সম্ভব কিছু কর। না জানি দোষ আমাদের গাড়ে আসে বাপু। এটা কেমন কথা? দোষ আমাদের ঘাড়ে আসবে মানে? আমরা কি করেছি? আমরাই তো এই গ্রামের জমিদার। কিছু একটা হলে দোষ আমাদেরই হবে। তুই অনেক বেশি কথা বলিস। এজন্যই বলে নারীরা বারবারই এক কাঠি উপরে দিয়ে চলতে চায়। নারী আর পুরুষদের বুদ্ধি অনেক পার্থক্য, বুঝলি? রশিদের মুখে কথাটা শুনতে মোটেই ভালো লাগেনি জীবন্যাসার। সে মুখ বিঁচে দিল। দ্বিতীয় একটি শব্দ উচ্চারণ করার আগে সুফিয়ান উপস্থিত হয়। সুফিয়ান রশিদকে সালাম দিল। রশিদ মৃদু হাসল। এরপর সালামের জবাব দিল, বলল, তোর আদব কায়দা আমার বেশ ভালো লাগে সুফিয়ান। তা এই সময়ে এখানে? জি চাচা, আদিবের কাছে এসেছি। ওদিন মেলার পর আর দেখা হয়নি ওর সাথে, তাই। ওপরে আছে হয়তো, যা, দেখা করে আয়। সুফিয়ান সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। জেবুন্নেসা অসন্তুষ্ট হলো। সে অসহ্য মুখে বলল, তোর কিছু কাজকর্ম আমার ভালো লাগে না। সুফিয়ান জুয়ান ছেলে। আমাদের ঘরে একটা যুবতী মেয়ে আছে। হুটহাট যাকে তাকে ঘরের ভেতরে জায়গা দেওয়া মোটেই উচিত না। কি থেকে কি হয়ে যায় কে জানে। ওকে যাকে তাকে বলিস কেন? ওকে যাকে তাকে বলিস কেন? সুফিয়ান বড্ড কর্মমুখর ছেলে। ওর জন্যই আমাদের গ্রামের কৃষিকাজটা এত উন্নত হয়েছে। বললেই রশিদ হু হু শব্দ হেসে উঠল। সুফিয়ান অন্দরমহল থেকে হাঁটছে আদিবের ঘরের দিকে। যেই পথে এগুচ্ছে সেই পথে ফারদিনার ঘর পড়বে। আদিবের ঘরের আগে ফারদিনার ঘর। ফারদিনা কি করছে এক নজর দেখবে বলে সুফিয়ান নিশ্চিত করলো। সুফিয়ান ফারদিনার ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। ফারদিনার ঘরের দরজাটা হাট করে খোলা। সুফিয়ান উকিঝুঁকি না মেরে সরাসরি দরজা সম্পূর্ণ খুলে ফেলল। ফারদিনা বিছানায় আধশোয়া অবস্থায়, পরনে কালো রঙের শাড়ি। শাড়ি এমনভাবে পরেছে তাতে ফারদিনার আবেদনময়ী অঙ্গ দেখা যাচ্ছে। একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য এরূপ অভিব্যক্তি যথেষ্ট। তার মুখে উজ্জ্বল হাসি। একা একা কেউ হাসে না। তার হাসির পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। সুফিয়ান বাঁ দিকে হালকা তাকিয়ে দেখল আজমাত ছবি অঙ্কন করছে। ফারদিনার ছবি। আজমাত ফারদিনাকে একটু পরপর নির্দেশনা দিচ্ছে।
আর সে সেভাবে শরীরকে ঠিকঠাক করছে। সুফিয়ান এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে যায়। তাকে ফারদিনা বা আজমাত কেউই দেখেনি। সুফিয়ানের প্রচন্ড রাগ উঠেছে। চোখ বড় হয়ে গেছে তার। চোখের পাতা যেন থরথর করে কাঁপছে। চোখের মণি সংকুচিত হয়ে গেছে। চোখ দুটো লাল হয়ে গেছে মুহূর্তেই। কোন দিকে যাবে ঠিক বুঝতে পারল না। দিক বিদিক হারিয়ে ফেলল যেন। নিজেকে কিছুক্ষণের জন্য শান্ত করে আদিবের ঘরের দিকে গেল। আদিব ঘরে নেই। একজন দাসী জানিয়েছে আদিব ছাদে। সুফিয়ান ছাদে গেল। আদিব শান্তভাবে দাঁড়িয়ে সিগার ফুঁকছে। সুফিয়ানের পায়ের আওয়াজ পেয়ে তাকালো। সুফিয়ানকে দেখে মুখের কোণে হাসি এনে বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। আমি আজকে তোর কাছে যেতে চেয়েছিলাম। নে সিগার টান। সুফিয়ান সিগার নিতে চাইল না, কিন্তু মাত্রই যে দৃশ্য সে দেখেছে তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। মাথা ঠান্ডা করার জন্য হলেও সিগার দরকার। হাত বাড়িয়ে আদিবের থেকে সিগারেট নিল। বলল, সেদিন নূরজাহানের সাথে দেখা হয়েছে? আদিব দীর্ঘ শ্বাস ফেলে বলল, হয়েছে। ভেবেছিলাম খুব সুখেই আছে, কিন্তু কিন্তু কি? ওর স্বামী একজন যোদ্ধা ছিল। শুনেছি যুদ্ধে মারা গিয়েছে। সান্ত্বনা দিসনি? আমি ওর প্রাক্তন হয়ে কি সান্ত্বনা দিতে পারি? তোর পথ ফাঁকা, বিয়ে করে নে। কি বলছিস তুই এসব? আব্বা জানতে পারলে শেষ করে ফেলবে আমাকে। একজন বিধবা নারীকে বিয়ে করা তিনি কখনোই মানবে না। ভালোবাসা ভালোবাসাই হয়। ভালোবাসার মানুষটিকে যদি তার দুঃসময়ে সহায়তা না করে, তবে সে কেমন ভালোবাসার মানুষ? ভালোবাসায় নির্দ্বিধায় ভালোবাসতে হয়। টানাপোড়েনে ভালোবাসা হয় না। সুফিয়ান থেমে আবার বলল, নূরজাহান বিধবা হয়েছে। সেটা তোর আব্বার সমস্যা, তোর না। তুই সংসার করবি, তোর আব্বা না। মনে রাখিস, একটি সম্পর্কে পূর্ণতা পেতে কষ্ট করতে হয়। এত বছর পর পূর্ণতা। আদিব কিঞ্চিত অসন্তোষ প্রকাশ করলো। সুফিয়ানের সিগারের দুয়া ছেড়ে বলল, ভালোবাসা সত্যি হলে বিচ্ছেদের হাজার যুগ পরেও পূর্ণতা আসে। পূর্ণতার কোনো মেয়াদকাল নেই। তুই বলছিস আমি ওকে বিয়ে করব। এটা ঠিক হবে? আর ও কি রাজি হবে? এই প্রশ্নটা আমাকে না, ওকে কর। ও যদি চায় তবেই তোদের পূর্ণতা মিলবে। সুফিয়ান রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আদিব তার মুখের দিকে তাকিয়ে বলল, তুই কাউকে ভালোবাসিস না? আদিবের প্রশ্নটা সুফিয়ানকে হঠাৎ করে যেন সজাগ করে তুলল। এই প্রশ্নের জবাব সে কি বলবে? সত্য বলবে, হ্যাঁ আমি একজনকে ভালোবাসি। আর সে ফারদিনা, বন্ধুর বোনকে ভালোবাসি। শুনে ওর প্রতিক্রিয়া ঠিক কি হবে? নাকি মিথ্যে বলবে, না আমি কাউকে ভালোবাসি না? সুফিয়ান মিথ্যে বলতে চাইছে না। ফারদিনাকে সে ভালোবাসে। আর সে ফারদিনার ভালোবাসা নিয়ে ক্ষুদ্রতম মিথ্যেও বলতে চাইছে না। আদিব সুফিয়ানের জবাবের জন্য অপেক্ষা করে বলল, চুপ করে আছিস যে? হুম, একজনকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। কে সে? সময় হলে জানতে পারবি। তাকে নিজের করে পাওয়ার সম্ভাবনা আছে তো? না আবার আমার মতো অবস্থা হবে। যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো না, এমনটা ভাবতেও কষ্ট হয়। সুফিয়ানের মুখটি যেন ধোঁয়াশা হয়ে গেল। আদিব সুফিয়ানকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে চাইল, তখনই ছাদে ফারদিনা হাজির হয়। সুফিয়ান একবার ফারদিনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ফারদিনা আদিবকে বলল, ভাই, আব্বা তোমাকে এক্ষুনি ডাকছে। আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল, সুফিয়ান, আমার বোন নাকি আজকাল রাত বেরাতে ঘরের বাইরে বের হয়। প্রেমে পড়লো নাকি? তুই জিজ্ঞেস করে দেখ। আমাদের কাছে তো কিছু বলে না। নে তোরা কথা বল, আমি আসছি। আদিব চলে যায়। সুফিয়ান মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল কিছু গাছের দিকে। ফারদিনা বেশ মোহময় কণ্ঠে বলল, ঝিলমিল তোমাকে দেখতে পেয়েছে। ও বলল তুমি ছাদের দিকে এসেছ। এসে দেখলাম আদিব ভাইকে। আমি মিথ্যে বলে তাকে পাঠিয়েছি। অনেক করেছ, এখন তুমি একা একা হাওয়া খাও। আমার কাজ আছে, যেতে হবে। বলেই সিগারেটটা ফেলে দেয় সুফিয়ান। যেন সবটুকু রাগ সিগারেটের ওপর ছিল। ফারদিনা বিস্ময়ে বলল, এরকম ভাবে আচরণ করছো কেন? আমি কোনো অপরাধ করেছি? আমি তোমার সাথে কথাই বলতে চাই না। তোমার মুখ ও দেখতে চাই না। তাহলে আসলে কেন? চলে যাও। ফারদিনা কথাটা বলতেই সুফিয়ান ছাদ থেকে যেতে চাইল। ফারদিনা কিছুটা অবাক হলো। সে বলল, আর সুফিয়ান চলে যাচ্ছে? ফারদিনা দ্রুত সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো। বলল, কি হয়েছে বলবে তো? আমি কোনো ভুল করলেও বলো। সুফিয়ান ক্রোধের হাতে ফারদিনার দুকাঁধ স্পর্শ করে বলল, তোর চরিত্রের ঠিক নেই। বিদেশি ছেলের প্রতি তোর বেশ টান। উলঙ্গ হয়ে আজমাতের সামনে শুয়ে আছিস। কে জানে সবার আড়ালে তুই কি করিস? সুফিয়ানের চোখের দিকে ফারদিনা তাকাতে পারল না। জ্বলন্ত আগুনের মতো তাপ সুফিয়ানের চোখে ফুটে উঠল।
নিকৃষ্ট বাসার জন্য ফারদিনা কান্না শুরু করলো। হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আজমাত আমার ছবি অঙ্কন করছিল। আমি বলেছিলাম করতে। সে বেশ সুন্দর ছবি অঙ্কন করতে পারে। তুমি নিশ্চয়ই সেসব দেখে ফেলেছ। ফারদিনার কণ্ঠে কান্না, নাক লাল হয়ে গেছে। সুফিয়ান ফারদিনার কান্না সহ্য করতে পারছে না। তুই তুকারি ভাষা ব্যবহার করেছে। ফারদিনা কষ্ট হচ্ছে। সে মানতে পারছে না। রাগটা মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। স্বীকার করল সে। ফারদিনা বলল, তুমি না চাইলে আর তোমার সামনে আসবো না। বলেই যেতে সুফিয়ান ফারদিনার হাত টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ফারদিনা তাতে বাধা ফারদিনা তাতে বাঁধ ভাঙার মতো কেঁদে উঠল। সুফিয়ান ফারদিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাফ করে দাও মেয়ে। তোমাকে ওরকম অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না। তোমার কান্না আমার হৃদয়ে ছুরির মতো আঘাত করে। ফারদিনা কান্না থামিয়ে বলল, তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো। অনেক দূরে চলে যাব দুজন। দুর্ভাগ্যবশত সুফিয়ান ও ফারদিনার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে ফেলে বাড়ির নতুন কাজের লোক শফিক। শফিক হাঁ হয়ে তাকিয়ে রইল। শফিক ছাদের মূল দরজার কাছে দাঁড়িয়ে আছে। শফিক দেখল ছাদের দিকে রায়ান আর সায়েম বেশ দ্রুত পায়ে হেঁটে আসছে। শফিক খুশি হলো। সুফিয়ান আর ফারদিনাকে এরকম অবস্থায় দেখলে তার ভাইয়েরা হাঙ্গামা তৈরি করবে, বড় ধরনের ঝড় হবে। আর শফিক সেটাই চায়।